এই 4টা ক্যাটাগরিতে আমি হাইয়েস্ট পেয়েছি ফর বোথ ইংলিশ এন্ড ম্যাথ, which is very surprising. ওকে। এবং 5th grade গ্র্যাজুয়েশনের সময় একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়, which is called the President's Award for Outstanding Academic Excellence. এই অ্যাওয়ার্ডের দুটো ক্যাটাগরি আছে, গোল্ড এবং সিলভার। আমি গোল্ড পাই। ইসলাম is like instilled in my identity. It's part of who I am. দেখেন আমি কিন্তু এখন হাফিজি পড়ছি, আমার মাত্র 12 জুজ শেষ হয়েছে আলহামদুলিল্লাহ memorizing. But দেখেন, the universe is infinity. There's no beginning and there's no end. It's a concept that I can't wrap my head around. It's a fascinating concept. যে কোনো শুরু নেই, কোনো শেষ নেই, goes on forever. This is something Allah has created. অনেকে মনে করে যে সারাদিন আমি খালি লেখাপড়া করি, আমি আমার অ্যাক্টিভিজম করি, but no, I do things that every other kid does. তাই না? আমি আমার ভাইয়ের সাথে খেলেই আমি পড়াশোনা করি। And you don't have any cocomelon memories. আমাদের বাচ্চারা এগুলো নিয়েই বড় হচ্ছে। আমি যখন ওকে বলেছি যে তুমি আরজিকিউটির ইন্টারভিউ করো, ও বলে নাই যে না করবো না, ব্যাপারটা সেরকম। আমি যখন ওকে আসিফ নজরুলের ইন্টারভিউ করার জন্য তার গণপরিষদ বিতর্ক বইটা ওকে সাথে নিয়ে পড়েছি দুজনে মিলে, যে কারণ অনেক কিছু বুঝবে না আমি না বলে দিলে, ও আমাকে একবারও বলে নাই যে আই শ্যাল নট গো ফর ইট। এটা ওর ন্যাচারাল একদম না বলে না, ওইটা শিখিয়েছি ছোটবেলায় যে ইফ ইউ হ্যাভ টু সে নো, সে ইট ইন ইয়েস ফর্ম। আমি একটা কথা আপনাদেরকে বলি, আজকের এই এপিসোডটা অনেক বাবা মা দেখবেন, ইনক্লুডিং মি। আমি অ্যাডভাইস দিচ্ছি না, বিকজ আমারও অনেক ল্যাগ আছে প্যারেন্টিংয়ে। বিলিভ মি, স্কুলগুলোতে, ফ্যামিলিগুলোতে 2-3টা বিষয়ে খুব বেশি গুরুত্বপূর্ণ, মানে গুরুত্ব দেওয়া উচিত একাডেমিক বইয়ের চাইতেও। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি ব্লু ড্রিম প্রেজেন্স ব্র্যান্ডিং বাংলাদেশ। দেশ এবং দেশের বাইরে যারা পোশাক ব্র্যান্ড নিয়ে ব্যবসা করতে চান তারা খুব সহজেই ব্লু ড্রিম পোশাক ব্র্যান্ডের সাথে ডিলার, শোরুম এবং ডিপো নিয়ে ব্যবসা করতে পারবেন। ব্লু ড্রিম বাংলাদেশের সর্ববৃহৎ হোলসেল কোম্পানি, যা আইএসও সনদপ্রাপ্ত এবং কর্পোরেট সিস্টেমে পরিচালিত। সারা বাংলাদেশে 1300+ এর অধিক ফ্র্যাঞ্চাইজিস, ডিলার এবং শোরুম রয়েছে এবং দেশের বাইরে 51টি দেশে তাদের ডিলার, শোরুম এবং ডিপো রয়েছে। প্রবাসী যারা আছেন তারা চাইলে দেশের বাইরে খুব সহজেই ব্লু ড্রিমের ডিলার, শোরুম এবং ডিপো নিয়ে ব্যবসা করতে পারবেন। তাই ব্যবসা করতে চাইলে আজই রেজিস্ট্রেশন করুন ব্লু ড্রিমের সাথে। ফোন নাম্বারটি হচ্ছে 019965989929। ওকে, আজকে আমি যাকে নিয়ে আমার এই অনুষ্ঠানটা শুরু করছি তাকে বাংলাদেশের সব মানুষই চেনে, ডেফিনেটলি চেনে। একটু নতুনভাবে চেনার সুযোগ থাকবে হয়তো আমার অনুষ্ঠানে। তার সাথে আমার একটা ছোট্ট স্টোরি আছে, ছোট্ট না কিন্তু এটার ইম্প্যাক্ট অনেক বড় ছিল। আমার মনে পড়ে 2019 সালের দিকে যখন করোনা পুরোপুরি জেঁকে বসছে, বাংলাদেশের সমস্ত কিছুই প্রায় লকডাউন, শুধু বাংলাদেশ না সারা বিশ্বেই, তখন আমি একটা মেইল পাই এবং আমার কন্টেন্টগুলো আপনারা প্রতিনিয়ত দেখছেন। মেইলটা পাই, যে ভদ্রলোক মেইল করেছেন তিনি তার মেয়ের পক্ষ থেকে মেইল করেছেন এবং মেইলটা খুবই অ্যাট্রাকটিভ ছিল, আমাকে খুব বেশি নক করলো এবং দেখলাম তিনি তার কন্যার বয়স খুব বেশি হলে সেই সময়ে 6 কিংবা 7, না 8 হবে সম্ভবত, 8 অথবা না 8 বছর বয়স। এবং এই 8 বছর বয়স, তার মেয়ের নাম হচ্ছে ফাতিহা আয়াত। আমার মনে হয় নামটা শুনলে আপনারা ওকে চিনতে পেরেছেন। তোমার এই যে ছবিটা আছে এইরকমই ছিল তুমি। এটা দেখানো ঠিক হবে কিনা, কারণ ইউটিউবে তো সমস্ত কিছু ইয়ে করে দেয়, আমি এটা ক্রপ করে দিব। এই ফাতিহা আয়াত, সে তার বাবা আমাকে মেইল করেছে এবং শি ওয়ান্টস টু ইন্টারভিউ মি। তো আমি খুবই মানে আগ্রহ নিয়ে আমি তাকে রিপ্লাই দিলাম এবং তারপরে তার প্রোফাইলে যখন আমি ঢুকলাম আমি পুরোপুরি অ্যামেজড হয়ে গিয়েছি যে ও এত অল্প বয়সে এত কিছু অ্যাচিভ করেছে, মাশাআল্লাহ। আমার মনে হয় ইন্টারভিউটা আপনারা অনেকেই দেখেছেন। আমি রাইট না ওর বাবার সঙ্গে কথা বলছিলাম, ওটা বোধহয় 19 মিলিয়ন মানুষ দেখেছে, 19 লক্ষ মানুষ। 19 মিলিয়ন মানে 19 লক্ষ না, 1,90,00,000, তাই হয় না? হ্যাঁ, 1 মিলিয়ন তো 10 লাখ। তুমি তো ওকে লাখ বোঝো না। হ্যাঁ, 1 মিলিয়নে 10 লাখ, সো প্রায় 1,90,00,000 মানুষ ওই ইন্টারভিউটা দেখেছে। চলো, তোমার নামটা আজকে আমিই বলে দিলাম, যে তোমাকে অনেকেই ওই ছোট থেকে অনেকেই চিনতে পারবে না, একটু অনেক চেঞ্জ, মাশাআল্লাহ। কেমন আছো তুমি বলো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। তোমার বয়স কত এখন? আমার এখন বয়স 13 বছর। ফাতিহা আয়াতের গল্পটা আজকে আমরা ব্র্যান্ডিং বাংলাদেশে তুলে নিয়ে আসছি এবং বুঝতেই পারছেন খুবই স্পেশাল একটা স্টোরি হতে যাচ্ছে। শুরু করো তুমি, যেখান থেকে শুরু করতে চাও, যেভাবে বলতে চাও। আচ্ছা, আমি যদি শুরু করতে চাই জাস্ট আমার পার্সোনাল জীবনের ব্যাপারে, তাহলে যদি একদম শুরু থেকে শুরু করি, আই ওয়াজ বর্ন ইন উত্তরা ইন বাংলাদেশ এবং আমি 4 বছর বয়স পর্যন্ত বাংলাদেশে ছিলাম ইন উত্তরা। তারপর আমার বাবা তার প্রফেশনের জন্য আমাদের ফ্যামিলিকে নিয়ে আমরা যাই নিউ ইয়র্কে, আমেরিকায়।
এবং সেখানে for the past 9 years আমরা সেখানে ছিলাম। বাংলাদেশের কোনো কিছু মনে পড়ে ওই সময়টার? না, বিকজ 4 বছর ইজ লাইক ভেরি লিটল, সো 4 বছর পর্যন্ত আমার কোনো ভিভিড মেমোরি নাই। আমি অনেক গল্প শুনি যে বাংলাদেশে মানে আমি কেমন ছিলাম, কোথায় ছিলাম, কি করতাম, বাট লাইক there were no specific memories in my head. ওকে সো তোমার আর্লি মেমোরি বলতে গেলে তোমার দেশের বাইরেই। একদম। আমরা শুরু করি ওখান থেকে। আর বাবা কি করতেন? উনি দেশের বাইরে চলে গেলেন। জি, আব্বু IRS এর জন্য কাজ করতেন। হি ওয়াজ এ ট্যাক্স preparer and immigration service provider. এবং আম্মু একজন নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ এডুকেশন বা NYCDOE এর একজন টিচার ছিলেন। তোমরা ভাই বোন একজনই? জি, আমার এক ভাই ফালাক, ওর 2 বছর বয়স। আমার এডুকেশন লাইফ, আমার একাডেমিক লাইফ শুরুই হয় ইন নিউ ইয়র্ক। আমি নিউ ইয়র্কে যাওয়ার পরপরই আমি কিন্ডারগার্টেনে এনরোল হই এবং কিন্ডারগার্টেন থেকে 7th গ্রেড পর্যন্ত আমি নিউ ইয়র্কে পড়েছি আন্ডার দি নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ এডুকেশন। আমার এডুকেশনের ব্যাপারে বলতে গেলে আমাদের যখন আমি যখন 5th গ্রেড গ্র্যাজুয়েট করি, আমার 5th গ্রেড যখন শেষ হয় তখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো মার্কস নিয়ে 5th গ্রেড শেষ করেছি। 5th গ্রেড হচ্ছে দি এন্ড অফ এলিমেন্টারি স্কুল। সো আমাদের যখন এলিমেন্টারি স্কুল গ্র্যাজুয়েট করি তখন আমাদের একটা টেস্ট দিতে হয়, which is the New York State tests for math and English. এই দুইটা টেস্ট শুরু হয় from 3rd grade. So 3rd grade কিন্তু যেহেতু কোভিড ছিল 3rd grade দিতে পারিনি, 4th grade দিতে পারিনি যেহেতু কোভিড ছিল। 5th grade আমি প্রথম দিলাম আমার নিউ ইয়র্ক স্টেট টেস্ট এবং সেটাতে আলহামদুলিল্লাহ আমি সারপ্রাইজিংলি পারফেক্ট স্কোর পেয়েছি। সো 4টা ক্যাটাগরির উপর মার্ক করা হয়, for your rating, your score, range and your level. এই 4টা ক্যাটাগরিতে আমি হাইয়েস্ট পেয়েছি for both English and math, which is very surprising. এবং 5th grade গ্র্যাজুয়েশনের সময় একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়, which is called the President's Award for Outstanding Academic Excellence. এই অ্যাওয়ার্ডের 2টা ক্যাটাগরি আছে, গোল্ড এবং সিলভার। আমি গোল্ড পাই। বাংলাদেশের সর্ববৃহৎ আইএসও সনদপ্রাপ্ত হোলসেল পোশাক ব্র্যান্ড ব্লু ড্রিমের 48টি পণ্যের দেশ ও দেশের বাইরে ডিপো, ডিলার ও শোরুম নিয়োগ চলছে। ব্যবসা করতে আজই রেজিস্ট্রেশন করুন। And surprisingly আমার বেস্ট ফ্রেন্ড ও সিলভার পায়, সো আমরা দুইজনেই গোল্ড এবং সিলভার পেয়েছি for the President's Outstanding Award. Okay, great. এবং that was when I finished 5th grade. তারপর 6th grade এবং 7th grade আমি পড়েছি নিউ ইয়র্ক, and এখন আমি 8th grade পড়ছি। বাংলাদেশে আসার পর আমি এনরোল হয়েছি at the Aga Khan Academy ঢাকা। যদি আমি আমার ফ্যামিলির একদম স্পেসিফিকে যাই, আমরা খুবই একটা নিউক্লিয়াস ফ্যামিলিতে যেরকম বললাম আব্বু, আম্মু, আমি এবং ফালাক। আব্বু এবং আম্মু দুজনেই বাংলাদেশ থেকে আমি হওয়ার আগে তারা দুজনেই ইংল্যান্ড যান। ইংল্যান্ডে আই থিঙ্ক 3 বছর ছিলেন। আব্বু ইংল্যান্ডে he started his profession there এবং আম্মু অলসো সেখানে পাবলিক রিলেশনস এর উপর তার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করেন। আম্মু কিন্তু আপনার সাবজেক্টের স্টুডেন্ট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। আর তারপর ইংল্যান্ড থেকে বাংলাদেশে ফেরার পর আব্বু IBA তে এনরোল হন। এবং যেরকমটা বললাম, আফটার আই ওয়াজ বর্ন, when I turned 4 we moved to নিউ ইয়র্ক। এবং আমার এই নিউক্লিয়ার ফ্যামিলির থেকে যদি একটু বের হই টু মাই এক্সটেন্ডেড ফ্যামিলিতে রয়েছে এতদিন ছিল আমার দাদু এবং নানা, কিন্তু 2022-তে দাদু মারা যান এবং এই বছর দাদা প্রথমে মারা গিয়েছে, তারপর নানা মারা গিয়েছে এই বছরই। So I think this year was, we were in a lot of family crisis this year because dada mara geyeche, bochor nana mara geyeche. Ekta interesting there's an interesting event behind how dada and nana met. Dada ebong nana dujonei 1971 এ যখন আমাদের ন্যাশনাল লিবারেশন ওয়ার হয় তখন তারা দুজনেই বাংলাদেশ এয়ার ফোর্সে কাজ করতেন, but they were serving at that time. এবং দাদা এবং নানা করাচিতে মাশরুর বেসে ছিলেন, I think মাশরুর বেসে ছিলেন। এবং যখন যুদ্ধ শুরু হয় তখন দাদা এবং নানা দুজনেই ফিরে আসতে চেয়েছিলেন। তারা কিন্তু একসাথেই কাজ করতো, and they knew each other very well, they were close. কিন্তু যেহেতু আমাদের তখন এই ন্যাশনাল লিবারেশন ওয়ার চলছিল তখন তাদের আসতে দেওয়া হয়নি এবং তারা মাশরুর ক্যাম্পে তাদের পাকিস্তানি এয়ারফোর্স তাদের হস্টেজ রেখেছেন।
1973 যখন বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে এগ্রিমেন্টটা হয় ফর হস্টেজ এক্সচেঞ্জ, তখন দাদা, নানা এবং আরও কয়েকটা হস্টেজ বাংলাদেশে ফিরে আসে থ্রু এই রাশিয়ান শিপ। সো এটি অনেকেই জানেন না, বাট দ্যাটস অ্যাকচুয়ালি হাউ লাইক দাদা and Nana met, and obviously Abu and Ammu met as well. Yeah. So that is an interesting story. concept. Yeah, interesting story. Okay. One of the biggest values is that আমার পরিবার আমাকে সবসময় শিখিয়েছেন যে তোমার এখন যা আছে তা তোমার মানে you might wake up tomorrow and see that it's not there, right? So আমরা মনে করি যে আমরা খুবই privileged একটা family, এবং we're always grateful for what we have in the moment, and we try to cherish the moment, because পরবর্তীতে বা in the future কি হবে আমরা কেউই জানি না, right? That's up to Allah. So we're very grateful for what we have. This is one of the biggest values that my family has taught me. দেখেন আমরা কিন্তু এতদিন নিউ ইয়র্কে ছিলাম। নিউ ইয়র্কে তো আমরা জানি বেশিরভাগ মানুষই খ্রিস্টান বা ইসলাম ধর্মটা খুবই লাইক মুসলিম পিপল আর দ্য মাইনরিটি সেখানে। কিন্তু আমরা নিউ ইয়র্কে মানে ইসলাম ফলো করতে আমাদের কোনো প্রবলেম হয়নি। We were just like given that freedom of religion, freedom to practice our religion. So আমার আব্বু আম্মু সবসময় আমাকে বলেছে যে follow Islam and make sure that you respect other religions as well. Again, I was in a very different culture. আমি যেভাবে আমি দেখেছি বাসায় যে সবাই নামাজ পড়ে, সবাই ইসলাম ফলো করে, versus স্কুলে like as Muslim we were the minority. So তখন আমি প্রথমে লাইক বাবা মার কাছে গিয়ে জাস্ট একদিন আমার মনে পড়ে আমি একদিন গিয়ে বলি লাইক like they're celebrating Christmas at school, like should I also celebrate Christmas? তখন আব্বু আম্মু আমাকে বুঝিয়ে বলে যে like it's something that they follow, right? এবং এরকম অনেক like questions আমার কাছে ছিল যে if they can do that, like why can't I? When I was very young. কিন্তু দেখেন আমার আব্বু আম্মু আমাকে মানে তারপর এমন ভাবে গড়ে তুলেছেন যে Islam is like instilled in my identity. It's part of who I am. দেখেন আমি কিন্তু এখন হাফিজি পড়ছি, আমার মাত্র 12 জুজ শেষ হয়েছে আলহামদুলিল্লাহ, memorizing. But what I'm trying to say is these Islamic values were always instilled in me because আমার আব্বু আমাকে সবসময় লাইক শিখিয়েছেন এবং continuously আমাকে রিমাইন্ড করেছেন যে I should always praise Allah, I should make du'as to Allah. তো তোমার 12 পারা মুখস্থ হয়েছে? জি। কবে শুরু করেছো তুমি, কোন এজে এসে? আমি শুরু করেছি যখন আমি 3rd গ্রেডে পড়ি, মানে I was 8 years old. Okay, so আমার এই অ্যাক্টিভিজম শুরু হয় একদম শুরুতে in 2017 I think. Right. তো that was the সেই বছর ছিল the International Girl Child Day on my birthday. So আমার বার্থডে দিনেই এই ইভেন্টটা হয়েছিল। সো আব্বু আম্মু চিন্তা করলো যে আমাকে কেন একটা লাইক ইউনিক গিফট দিতে পারে ফর মাই বার্থডে। সো তারা আমাকে সেই ইউনাইটেড নেশনসের সেই ইভেন্টে নিয়ে যায় বিকজ দ্যাট ইভেন্ট ওয়াজ রান বাই ইউনিসেফ। এবং ইউনিসেফ মানে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দিয়েছিল যে আপনারা যারা আসতে চান and attend this event আপনারা আসেন with your kids. So সেদিন আব্বু আম্মু আমাকে নিয়ে যায় and I was the youngest in the room because again I was only 7 years old. সেদিন আমার 7-year birthday, হ্যাঁ। সেই ইভেন্টে coincidentally I met an amazing woman. তার নাম হচ্ছে Maryam Monsef. Maryam Monsef হচ্ছে the former Canadian minister, হ্যাঁ, for State Women Affairs. তার সাথে আমার I think 1 বা 2 বছর আগে তার সাথে আরেকবার একটা ইন্টারভিউ হয়েছিল, সেখানে আমি এই কথাটা এনেছিলাম যে I met you back in 2017 for the Girl Child Day. বাট যাই হোক তার সাথে তখন দেখা হয় এবং যেহেতু since I was the youngest in the room তিনি আমাকে লাইক আমার সাথে এসে I think আমার প্রতি একটা লাইক ফিলিংস বা একটা লাইক মায়ের জায়গা হয় তার জন্য। এবং তিনি আমাকে জিজ্ঞেস করেন যে when you grow up what do you want to be? সো আমি বললাম যে আমি একজন অ্যাস্ট্রোনট হতে চাই। অ্যাস্ট্রোনট, ওকে। আমি এখন I want to be an aeronautical engineer, but I was 7 তখন মানে I wanted to be an astronaut. Like is your dream or বাবা মা বলেছিল? আমার dream। তোমার আমি এই জায়গাতেই কন্টিনিউ করব, তার আগে একটু বলো তো এইরকম একটা চিন্তা কেন মাথায় আসলো যে তুমি অ্যাস্ট্রোনট হতে চাও? আমি অ্যাস্ট্রোনট হতে চাই because again I'm very fascinated. I'm still am, but আমি তখন অ্যাস্ট্রোনট হতে চেয়েছিলাম because I'm very fascinated by space. আমাদের পৃথিবী আমি এখনো দেখিনি, but আমাদের পৃথিবীর বাইরেও যে এত বড় একটা ইউনিভার্স আছে, এটি তো like it's an amazing concept.
তাই না? আর আমাদের ইউনিভার্সে অনেক কিছু রয়েছে যা আমরা এখন আবিষ্কার বা এখনো ডিসকভার করতে পারিনি, and explore করতে পারিনি. So I want to be part of those people who go out in space and see everything that Allah has created and see everything that lies beyond our universe. Like, and the universe is infinity. There's no beginning and there's no end. It's a concept that I can't wrap my head around. It's a fascinating concept. যে কোনো শুরু নেই, কোনো শেষ নেই, goes on forever. This is something Allah has created. তাই না? So I want to be part of that team that goes to see all these amazing creations of Allah. But আমি just বলে রাখতে চাই, I am a little scared to go. So তাই জন্য এখন I want to be as closest to the space field as I can. I want to be an aeronautical engineer and help send people up there. ওকে, গুড লাক। সো তুমি স্টোরিটা বলছিলাম ওনাকে, রাইট? তারপর কি হলো? এবং তার সাথে তখন দেখা এবং আমি বললাম যে আমি একজন অ্যাস্ট্রোনট হতে চাই। সো তার যখন তিনি যখন অফিশিয়াল বক্তব্য রাখেন তার স্পিচে, মানে তার যখন বক্তব্য রাখেন সেই ইভেন্টে, তখন তিনি বলেন যে আমাদের মাঝে একজন 7 বছর মেয়ে রয়েছে, ফাতিহা, তুমি কই উঠে দাঁড়াও। সো যখন আমি দাঁড়ালাম, I like waved my hand, এবং সে তার স্পিচে বলল যে and she wants to be an astronaut, right? And everyone had they did a round of applause for me. That was a very inspiring moment. কারণ আমার মানে এত বড় অডিয়েন্সের সামনে they're clapping for me, এটা মানে আমার তার আগে কখনো হয়নি। ওকে। So it was very inspiring, এবং তিনি আমাকে ইভেন্টের পরে বলেন যে if I can help in any way please reach out to me, এবং তিনি আমাকে অনেক words of adviceও দেন যে if you keep trying you will be able to achieve like your dreams one day if you keep like working hard. So she was Canadian minister that time? Former Canadian, হ্যাঁ তখন। Okay, former Canadian minister, okay, right? হ্যাঁ। তারপর তার আগ পর্যন্ত তুমি পাবলিক ফেস নিয়ে চিন্তাই করো নাই? না, তোমার ফ্যামিলিও চিন্তা করেন ইনফ্যাক্ট? Not really, no. Okay, fine. হ্যাঁ। So আমার তারপর 2019-এ আমার ফ্যামিলি আমাকে নিয়ে আলাস্কায় যান, আলাস্কায় like for a trip, এবং part of our trip was going on a cruise ship to see the glaciers. এর আগে আমাদের just একটু কনটেক্সট বলে নেই, বাসায় সবসময় নিউজ চলে, বাসায় নিউজ চলে, তারপর আবার গাড়িতে স্কুলে যাওয়ার সময় অলসো নিউজ চলে, যেহেতু like I always listen to the news and I know what's going on, so নিউজে আমি সবসময় শুনতাম যে climate change is having devastating impacts and issues like these. So নিউজ থেকেই আমার প্রথম এই ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে এই প্যাশনটা শুরু হয়, because I always used to hear about these issues. বাবা মাও বাসায় বলতো যে ও জানো আজকে মানে এই কান্ট্রিতে এই ফ্লাডিং হয়েছে, বা আজকে এই টর্নেডো, এই হারিকেন, মানে এই ক্লাইমেট ইস্যুস। আমরা তো আমাদের বাচ্চাদের যে কোকোমেলন কি সব দেখাই, দেখাতে বাধ্য হই ইনফ্যাক্ট, এই যে ডুডু সারাদিন বাঁচতে থাকে, বেবি শার্ক মেবি শার্ক। তোমার ছোটবেলায় এগুলো ছিল না? I don't know, মনে নেই। I really don't know. সো ফ্যাক্ট হচ্ছে যে আজকের এপিসোডটা খুব ইম্পর্টেন্ট। আমি যখন ওর কথা শুনছি আমার মাথায় থাকছে যে আমার মেয়ের বয়স 7 বছর, 7+, ও যাতে ওই এপিসোডটা দেখে। আমার মনে হয় যে আজকের এই আপনাদের মনে আছে কিনা, মুনজিরিনকে নিয়ে আমি ব্র্যান্ডিং বাংলাদেশে যে এপিসোডটা করেছিলাম, আমি সেটা টাইটেল দিয়েছিলাম বাংলাদেশের অনেক মানুষের, অনেক বাবার স্বপ্ন যে তার মেয়েটা যেন মুনজিরিনের মতো হয়। সো আজকের এপিসোডটাও আমি ঠিক সেটাই ফিল করছি, এবং আমার কাছে মনে হচ্ছে যে এই এপিসোডটা বিশেষ করে আমাদের গ্রোয়িং চাইল্ড যারা আছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফাতিহা আয়াতকে বাংলাদেশের অনেক শিশুরাই চেনেন। প্রথম কথা হচ্ছে এটা। যারা চিনবেন না, ওর এক্সেন্ট দেখে, বাংলা ইংরেজি দেখে অনেক কনফিউজ হয়ে যেতে পারেন। ওর বড় হওয়াটাই হয়েছে আমেরিকাতে, ও খুব রিসেন্টলি বাংলাদেশে এসছে, যতটুকু বাংলা বলার চেষ্টা করছে সেটা ওর ফ্যামিলির কাছ থেকে পাওয়া, সুতরাং একটু কনসেন্ট্রেশন দিয়ে শুনতে হবে, এক। আর 2 নম্বর সেটা হচ্ছে যে ফাতিহা আয়াতকে বড় করার যে মানে সিস্টেমটা, সেটাও খুব গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করব যে ওনার ফ্যামিলির যে কোনো একজনকে আজকের এই অনুষ্ঠানের শেষের দিকে ইনক্লুড করার জন্য। আপনারা একটু গল্পগুলো শোনেন, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জি, তারপরে ফাতিহা কি হলো? বাংলাদেশের সর্ববৃহৎ আইএসও সনদপ্রাপ্ত হোলসেল পোশাক ব্র্যান্ড ব্লু ড্রিমের 48টি পণ্যের দেশ ও দেশের বাইরে ডিপো, ডিলার ও শোরুম নিয়োগ চলছে। ব্যবসা করতে আজই রেজিস্ট্রেশন করুন। সেই ক্রুজ শিপে আমাকে নিয়ে যায় ইন আলাস্কা, এবং তখন আই স উইথ মাই ওন আইস যে গ্লেশিয়ার থেকে আইসবার্গ পড়ছে। সেই দৃশ্য একটু বাংলায় ব্যাখ্যা করতে পারো বিষয়টা কি? মানে অনেক আমরা একটু ইমাজিন করতে চাই, গ্লেশিয়ার বা সামথিং কিছু একটা বলতেছিল। আইসবার্গ বলতে মানে কি বরফের টুকরো ভেঙে পড়ছে? গ্লেশিয়ার বেসিক্যালি জাস্ট বরফ, তাই না? সো বরফের টুকরো ভেঙে পড়ছে ইনটু দ্য সি। এটা কি গ্লোবাল ওয়ার্মিং এর কারণে এটা হচ্ছে নাকি এটা ন্যাচারালি এটা হয়? আইসবার্গ তো ন্যাচারালি ফল করে, কিন্তু মানে আমি জাস্ট বলে রাখতে চাই যে রিসেন্টলি এটা অনেক বেশি পড়ছে বিকজ অফ গ্লোবাল ওয়ার্মিং। হ্যাঁ, অনেক বেড়েছে।
সো তখন যখন আমি এটা দেখি তখন আমার ওই নিউজের কথা মনে পড়ে যে নিউজে আমি শুনেছিলাম যে আইসবার্গ যদি এই রেটে মানে পড়তে থাকে তাহলে আমাদের সি লেভেল রাইজ করবে, এবং সি লেভেল রাইজ করাই মানে হচ্ছে বাংলাদেশ ইজ ফ্লাডেড, বাংলাদেশ উইল বি ফ্লাডেড ইন দ্য নেক্সট কাপল অফ লাইক ডেকেডস অর ইয়ার্স। সেই মানে ইভেন্টের একটা ছবিও আছে এবং আই ওয়াজ ভেরি স্যাড, মানে সেই নিউজের খবরটা মনে পড়েছে এবং মানে আমি যে আমার নিজের চোখ দিয়ে যে আমি এই ইভেন্টটা দেখেছি, আই ওয়াজ জাস্ট ভেরি স্যাড এবং আমার মানে বাংলাদেশের কথা মনে পড়ে। সেই তখনই দাঁড়িয়ে আব্বুকে বললাম যে আব্বু দেখো এই আইসবার্গ পড়ছে, হ্যাঁ আব্বু বললো হ্যাঁ this is natural, আমি বলি না this is not natural, হ্যাঁ it's natural কিন্তু এটা অনেক বেশি পড়ছে because of global warming। সেই কথাটার পর আব্বু অবাক হয়ে যায় যে how does she know, right? And আমি পরে বুঝতে পারি যে like it was really আব্বু পরে বুঝতে পারে যে it was really because of the news and that habit that he instilled in me, right? আব্বুরা পরে বুঝতে পারে। এবং যখন আমি আব্বুকে এটা বললাম তখন মানে নিউ ইয়র্কে ফেরার পর আব্বু আম্মু আমাকে তারপর আরেকটা ইভেন্টে নিয়ে যান, দ্যাট ওয়াজ ইন দি ইকোসক চেম্বার। সেদিন আমার মানে বক্তব্য রাখারই কথা ছিল না, তো ইট জাস্ট ওয়ান্টেড টু টেক মি বিকজ দ্যাট ওয়াজ অলসো লাইক অ্যান ইভেন্ট রিলেটেড টু ক্লাইমেট চেঞ্জ, এবং যেহেতু এই আলাস্কায় গিয়ে আই কাইন্ড অফ সারপ্রাইজ মাই প্যারেন্টস, সো তখন তারা আমাকে ইভেন্টে নিয়ে জাস্ট বলেছে তুমি জাস্ট ইভেন্টটা দেখো এন্ড লাইক লিসেন টু এভরিওয়ান এলস। তখন দেখছিলাম মানে ইভেন্টটা, এবং যখন তারা মানে প্যানেলে যারা ছিলেন যখন তারা ফ্লোরটা ওপেন করে দিলেন টু people who wanted to speak from the audience, তখন আমি জাস্ট আব্বুকে বললাম যে আব্বু একটা কিছু বলা যায় কিনা। তখন আব্বু বললো যে তুমি কিছু বলবো, আমি হ্যাঁ বলবো। তখন আব্বু মানে হ্যাঁ বলবো থেকে আমি কয়েকটা কোশ্চেন করতে চাই। আমাদের সন্তানেরা তো অনেক বেশি শাই ফিল করে, মানে আমরা নিজেরা ইন্সপায়ার করি যাও তুমি একটু বলো, কিছু একটা বলো, দেখা যায় ওরা কাচুমাচু হয়ে যায়, ওরা বলতে চায় না। মানে এই যে ডেসপারেটনেসটা আমাদের জায়গা থেকে একটা ডেসপারেটনেসই আমরা বলবো আমাদের কালচারের থেকে, এটা কি তোমার স্কুলের কারণে লাইক টকিং ট্যাকটিস বা আদার্স জিনিসগুলো এগুলো প্র্যাকটিস করানো হতো যে কারণেই তোমার এটা এসছে, নাকি তুমি এরকমই ছিলে যে ওকে ফাইন ইটস ভেরি নর্মাল থিং ফর ইউ? আমি একজন অনেক বড় এক্সট্রোভার্ট। I talk a lot, even in school, even at home. আমি অনেক বেশি কথা বলি sometimes. And I think because I'm not shy, আমার মাথায় কাজ করে না যে না I should not go, but I'm feeling shy. এটা আমার মাথায় কাজ করে না। আমি বলবো ঠিক হলে হবে, না ঠিক হলে না হবে, just like something like that. অনেকেই বলে আমি ন্যাচারাল পাবলিক স্পিকার, মানে আমি যখন আমি একটা মানে স্পিচ দেই বা একটা প্যানেলে কথা বলি তখন আই ডোন্ট হ্যাভ আ স্ক্রিপ্ট, আমার পয়েন্টস থাকে যে আমি কি নিয়ে বলবো, আমি জাস্ট বলি। বিউটিফুল, রাইট? সো তো তুমি বাবাকে বললা যে এখানে কিছু বলা যায় কি, তখন তুমি 7? ইয়া, ওকে। am I 7? I am 7, yeah, I am 7. বলার পর আব্বু গিয়ে তাদের বললো যে আমার মেয়ে একটা কিছু জাস্ট বলতে চায়। Surprisingly আমাকে মাইক দিল, they opened the floor for me, এবং তারপর মানে when they introduced me তখন বলে যে now the floor goes to Fatiya Ayaat from Bangladesh. Fatiya Ayaat নামটাও বলেছে from Bangladesh অ্যাড করেছে, because যখন আব্বু বলেছে যে যখন জিজ্ঞেস করে যে where are you from, আব্বু বলে from Bangladesh, so তখন আমাকে ইন্ট্রোডিউস করে দিল as Fatiya Ayaat from Bangladesh. That was really inspiring for me, এবং যেহেতু আমি চিন্তা করলাম যে যেহেতু আমাকে বাংলাদেশ লাইক ফ্রম বাংলাদেশ হিসাবে পরিচয় করে দিয়েছে, সো আমি বাংলাদেশকে নিয়ে রিলেটেড একটা টপিক লাইক নিয়ে কথা বলি। Again, this was like not prepared at all. সো তখন আমি আমার বক্তব্য শুরু করি এবং আমি বলি যে my name is Fatiya Ayaat, I am 7 years old. I am a 7-year-old child rights activist and climate campaigner. দেখেন আমি কিন্তু এখনো বলি child rights activist and climate campaigner, তখনই শুরু হয় just like that title, and I've kind of maintained that title. সেখান থেকে আমি child rights activist and climate campaigner আজীবন মানে এখনো বলে যাচ্ছি। এবং যখন আমি বলি যে লাইক আই এম 7 years old, তখন আমার সামনে যারা ছিল তারা সবাই পিছে ঘুরে আমার দিক তাকান, এবং when I said 7 years old তখন সবাই আমার পিছে সামনে সবাই দাঁড়িয়ে I had like a 1.5 minute standing like ovation. সবাই আমার জন্য exactly, I was very surprised, so আমিও দাঁড়াই and I was very happy and everything. মানে আপনি ভিডিও দেখলে দেখবেন যে I'm smiling and laughing and everything, because like I said আমি একজন অনেক বড় extrovert, কথা বলতে পছন্দ করি। Okay.
এবং যখন like when they finally stopped clapping তারপর সবাই বসে যায় এবং তারপর আমি আমাদের বাংলাদেশের যে রোহিঙ্গা রেফিউজি ক্রাইসিস যে সেটা নিয়ে আমি কথা বলি because again সেটা আমি শুনেছি number 1 from আব্বু and আম্মু and number 2 from the news এইখানে আমি আবার আসবো because the news is a very important part of my life and how I started and how I gain information এবং সেই ইভেন্টের পর আমাদের অনেক নেটওয়ার্কিং হয়েছে সো সেখান থেকে আমি কয়েকটা ইভেন্টের জন্য লাইক আইডিয়া পাই যে এখানে যেতে পারি বা ওখানে যেতে পারি প্রথম দিক দিয়ে দেখেন আমরা we mostly had to email people আপনি যেরকম বলেন যে আপনাকে ইমেল করেছি for the interview এরকম আমরা অনেকে ইমেল করেছি যে I want to come and speak at this event for the past 1 or 2 years we've been getting invitations and I think this is primarily because of my activism আমি যে এত কাজ করে যাচ্ছি সেই কারণে we've been getting invitations instead of having to send emails exactly এবং সেটাই হওয়ার কথা but then আব্বু আম্মু বললো যে well she has a passion to talk and she knows about these issues so যেহেতু জানে এবং number 2 যেহেতু since she can talk in front of an audience without hesitation so তারা আমাকে they approached me এবং বললো যে would you like to do these like future events as well so আমি বললাম হ্যাঁ অবশ্যই যেহেতু কথা বলতে পারবো কেন বলবো না so আমি I showed that interest first এবং Abu Ammu like they searched up on the internet for like various other programs they contacted a lot of people এবং সেখান থেকে like my first couple of speeches I had the opportunity আমি প্রথমে like the first steps were not from me আমি গিয়ে গুগলে সার্চ করিনি যে কি ইভেন্ট আছে it was mostly from them but I showed the interest আমি আব্বু আম্মুকে বলেছি যে এখানে যাব আমি হ্যাঁ যাব আমার আব্বু আম্মু আমাকে সবসময় কমিউনিকেশন স্কিলস শেখান like writing emails like writing a structured report সবকিছু আব্বু আম্মুকে আমাকে শেখান so since I had those resources and communication skills আমিও শুরু করি to look for these events and programs এবং আমার যেহেতু ইতিমধ্যে অনেক নেটওয়ার্কিংও হয়েছিল so নেটওয়ার্কিং এর কারণে যেহেতু আমার কন্ট্যাক্টের পয়েন্ট ছিল like for a lot of people social media প্রথমটা শুরু হয় through math videos and this is not really yeah কিন্তু তুমি ম্যাথ শেখাইতা বাচ্চাদেরকে So তুমি ম্যাথে খুব ভালো ছিলা জি আমার alhamdulillah my analytical skills are good and my complex problem solving skills are good আমি একজন fast learner বলতে পারি fast learner হওয়ার কারণে I think this was an advantage এবং আমার আব্বু এবং স্কুলে আব্বু আম্মু তারপর স্কুলেও আমার যেহেতু অনেক কনসেপ্ট শেখানো হতো through a holistic and interactive approach I was able to retain information quickly এবং সেভাবেই I'm a quick learner like I said but যদি আবার আসি to this social media topic আমাদের বাসায় একটা ফিশ ট্যাঙ্ক ছিল সেই ফিশ ট্যাঙ্কে this was in New York অনেক যখন প্রথম নিউ ইয়র্ক যাই আমরা বাসায় একটা ফিশ ট্যাঙ্ক ছিল সেই ফিশ ট্যাঙ্কে দুটো গোল্ডেন ফিশ ছিল গোল্ডফিশ ছিল এবং একদিন the fish tank was next to a window so একদিন সেই উইন্ডোর মধ্যে দিয়ে লাইট আসার কারণে যেহেতু ফিশ ট্যাঙ্কটা তার ঠিক পাশে সেটা লাইটটা তার মধ্যে সেই ফিশ ট্যাঙ্কের মধ্যে গিয়ে it like spread a rainbow that was very fascinating to me আমি বলি যে রেইনবো কোথা থেকে আসলো because এটা তো আকাশ I'm used to seeing rainbows in the sky আমি বলি আমার টেবিলের উপর রেইনবো কেন লাইট থেকে রিফ্লেক্ট করে যে এই ফিশ ট্যাঙ্কের মধ্যে দিয়ে গ্লাসের মধ্যে দিয়ে আসে সেটা আমি বুঝিনি সো তখন আব্বুকে জিজ্ঞেস করলাম আব্বু সিটিং রাইট দেয়ার আব্বুকে জিজ্ঞেস করলাম আব্বু বুঝালো and I was like oh that's very interesting তাই না তারপর অ্যাকচুয়ালি প্রিজম বলে না এটাকে বোধহয় গ্লাস প্রিজম রাইট প্রিজমের মধ্যে দিয়ে যে লাইটটা রিফ্লেক্ট করে and it spreads like the colors সেটা আব্বু আমাকে বললো and I was very like I was like oh that's so cool তারপর আরেকদিন I was doing math homework এবং আব্বুকে বলি যে আব্বু আমাদের স্কুলে এভাবে শিখিয়েছে এবার এভাবে করা যায় না সো যখন সেটা বলি তখন আব্বু বলে যে তোমার দেখে অনেক আগ্রহ বলি হ্যাঁ তো তখন আব্বু বলে যে আচ্ছা তাহলে চলো আমরা একটা ভিডিও বানাই for other kids যে কিভাবে how they can solve math problems in several ways আমার প্রথম ভিডিও ছিল on social media again that math video যে কিভাবে addition করে in several ways এবং সেই ভিডিওতে আব্বু এসেও বলেছিল যে দেখেন বাংলাদেশে আমরা এভাবে করি এভাবে করানো হয় বা এভাবেও করা যায় it was just very informal that was my first social media video
তারপর যখন আমরা ভালো রেসপন্স পাই ফ্রম দি অডিয়েন্স, like we got a positive response, so তখন যেহেতু আমারও আগ্রহ ছিল, my parents just kind of continued that. ওকে। এবং আমার প্রথম অনেকগুলি ভিডিও was about various topics such as science and math, বাংলা, etc. বাংলাদেশ থেকে আমার চাচু বিজ্ঞান বাক্স পাঠাতো, বিজ্ঞান বাক্স দিয়ে আমি অনেক এক্সপেরিমেন্ট। It's from rockabari.com? Yes, okay. বিজ্ঞান বাক্স। বাই দ্য ওয়ে, আমি একটু বলে রাখি, এটা নিয়ে আমি কাজ করতে চাই। এটা সোহাগ ভাইয়ের সাথে আমার এটা নিয়ে কথা হয়েছে, যদি একটা ডিফারেন্ট ব্র্যান্ড হয়ে যাবে একটা ব্র্যান্ডের মধ্যে, এটা নিয়ে আমি ডিটেল কাজ করবো, বিকজ ইটস আ ভেরি ইউনিক প্রোডাক্ট যেটা বাংলাদেশে নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছে, এবং এটাকে কীভাবে ব্রডার লেভেলে নিয়ে যাওয়া যায়, মাস লেভেলে নিয়ে যাওয়া যায়, এটা নিয়ে আমি অলরেডি তাদের সাথে বেশ কয়েকবার এটা নিয়ে কথা বলেছি, এবং এইটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সব ছেলেমেয়েদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। দিস ইজ ভেরি ইউনিক থিং। আমি ডিটেল কথা বলবো এটা নিয়ে একসময় ইনশাল্লাহ। জি বলেন। তারপর সো বিজ্ঞান বাক্স তুমি ওখান থেকে রিসিভ করেছিলে নিউ ইয়র্কে বসে? হ্যাঁ, আমার চাচু বাংলাদেশ থেকে। ও বাংলাদেশ থেকে পাঠিয়েছিল বিজ্ঞান বাক্সের সমস্ত কিছু? তো অনেক কিছু আছে বিজ্ঞান বাক্স, লাইক সাম অফ দ্য বক্সেস, যেরকম আই নো দেয়ার ওয়াজ ম্যাগনেটিজম, লাইট, সাউন্ড, এরকম মানে ওকে রাইট লাইক সার্টেন যে বক্সগুলো আছে সেগুলো পাঠিয়েছে। সো সেখান থেকে আমি অনেক এক্সপেরিমেন্ট করি এবং সেটা নিয়েও আমি কন্টেন্ট বা ভিডিও করি, যে দেখেন বিজ্ঞান বাক্সের আমি আজকে এটা করেছি এবং এটা বানিয়েছি, এই হচ্ছে এটার মেকানিজমস। মানে আমার সবসময় অনেক আগ্রহ ছিল, এবং আই থিঙ্ক দ্যাট আগ্রহ কেম বিকজ আমাকে কোনো সময় একটা বই সামনে দিয়ে পড়ানো হয়নি। ইট ওয়াজ অলওয়েজ থ্রু ইন্টারাকশন অ্যান্ড হোলিস্টিক অ্যান্ড ইন্টারাক্টিভ হ্যান্ডস অন অ্যাপ্রোচ. And because I was like introduced to these experiments and interactive methods and modules, আমার পড়াশোনা কখনো বোরিং লাগে নাই, because very interactive, এবং আমি অনেক মজা পাই। ফাতিয়া, আমার একটা জিনিস একটু জানার দরকার, লাইক তোমার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজম কি ইউনাইটেড নেশনে বক্তব্য দেওয়ার আগে শুরু হয়েছে নাকি এটা পরে? আগে শুরু হয়েছে। ওকে ফাইন। সো সোশ্যাল মিডিয়াতে তুমি চাচ্ছিলে যে তুমি যেটা জানো সেটাকে স্প্রেড করার জন্য, রাইট? বিকজ দেখেন, আমি যে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট দেই, দিস ইজ নট অনলি টু হেল্প আদার্স, বাট আমি আমার নিজের ভিডিও দেখি। সেদিন আমি কেমিস্ট্রির একটা টপিক ভুলে গিয়েছিলাম, আব্বুকে বললাম যে আব্বু হেল্প করো একটু। আব্বু ইউটিউবে সার্চ করে আই থিঙ্ক আই ওয়াজ 8, আমার 8 বছরের একটা ভিডিও দেখে, মানে আমার সামনে নিয়ে বলে এটা দেখো, এটা দেখলে বুঝে ফেলবা। মানে আমি আমার নিজের ভিডিও দেখে, and I was 8, মানে আই এম 13 নাও, আমি আমার 5 বছরের আগের ভিডিও দেখে আমি এখন অনেক কনসেপ্ট আবার বুঝি। ওকে, সো ওই সময়টা ব্রেনটা অনেক শার্প থাকে। So in spreading knowledge is not only spreading knowledge with others, but it's also kind of reminding myself. So তখন পর্যন্ত তুমি ভেরিয়াস টপিক নিয়ে কাজ করছিলে ওখানে, লাইক ম্যাথ, সায়েন্স, অল দোজ থিংস, রাইট? এবং যখন আমার ইউনাইটেড নেশনসের সেই বক্তব্যটা আমি দেই, তখন সেটা দেওয়ার পরও সিন্স আই ওয়াজ এবল টু নেটওয়ার্ক আ লট, যেমনটা বললাম, আমার স্লোলি আমার ক্লাইমেট অ্যাক্টিভিজম এবং বিভিন্ন কাজ আমি এটা বুম করে কোথায়, মানে থাকে না একটা স্পার্কিং একটা টাইম তো থাকে, লাইক তুমি দিয়ে যাচ্ছ এখানে কন্টেন্ট, বাট আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কি হয়, একটা দুটো কন্টেন্ট ভাইরাল হয়ে যায়, সুপার ভাইরাল হয়ে যায়, তারপরে গ্র্যাজুয়ালি মানুষজন চেনা শুরু করে, আমাদের কমিটমেন্টের জায়গাটা আরও বেশি স্ট্রং হয়, আমরা কন্টিনিউয়াসলি সেভাবেই কাজ করতে থাকি। সো তোমার স্পার্কিং সময়টা কখন আসলে? আমার স্পার্কিং সময়টা সেই ইউনাইটেড নেশনসের বক্তব্যটাই যখন প্রথমে সেটা, বিকজ আমার সোশ্যাল মিডিয়া লাইফ শুরু হয়েছে তার আগে, সো তার আগেও আমাকে মানে মানুষ মানে পিপল রেকগনাইজড মি, এবং সেই কাজের কারণেই আমি একটি এনআরবি গ্লোবাল এনআরবি অ্যাওয়ার্ড পাই ইন নিউ ইয়র্ক ফ্রম দ্য বাংলাদেশি কমিউনিটি। ওকে, সেই মানে আমার ওই অ্যাওয়ার্ডটার লেখা আছে স্পেশাল ট্যালেন্ট, হ্যাঁ, মানে বিকজ আমি ছোটদের মাঝে এই নলেজ। এবং তোমার কোনো প্রিপারেশনই ছিল না ওইখানে বক্তব্য দেওয়ার আগে, লাইক ইউ ডোন্ট হ্যাভ এনি প্রিপারেশন ফর ইউর স্পিচ? অনেকে স্ক্রিপ্ট করে যায়, অনেকে মুখস্থ করে যায়, এরকম কোনো কিছু না? ইট ওয়াজ জাস্ট সাডেন? আমি কখনই আমার স্ক্রিপ্ট মুখস্থ করি না, বিকজ আমি মুখস্থ মনে রাখতে পারি না। দ্যাটস জাস্ট সামথিং আই ডোন্ট বিলিভ ইন মেমোরাইজিং ফর এনি টপিক বিসাইডস অবভিয়াসলি দ্য কোরআন। বিসাইডস দ্য কোরআন আমার কোনো মানে টপিক আমি মুখস্থ করি না। বিউটিফুল। এন্ড ইট ওয়াজ আ ভেরি শর্ট স্পিচ এগেন। আমি মানে অনেক আই ওয়াজন্ট নার্ভাস, বাট অনেক like informal ভাবে, because I was only 7, অনেক ইনফর্মাল ভাবে। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ আজকে বাচ্চাদের জন্য এপিসোডটা স্পেশালি আমি বলবো ব্র্যান্ডিং বাংলাদেশে, সেটা হলো যে পৃথিবীতে সব মানুষই ডিফারেন্ট কোয়ালিটি নিয়ে পৃথিবীতে আসে এবং এভরিবডি হ্যাজ সাম ইউনিকনেস। সো আপনারা দেখবেন যে আমাদের এডুকেশন সিস্টেম নিয়ে এখন অনেক সমালোচনা হয় গ্লোবালি, যে আমরা সব বাচ্চাকে একই কাতারে কেন একই সিস্টেমের মধ্যে বড় করি, বিকজ প্রত্যেকেরই তো ডিফারেন্ট কোয়ালিটি। কেউ ম্যাথে খুব ভালো হবে, কেউ মেমোরাইজিংয়ে খুব ভালো হবে, কেউ হয়তো লিটারেচারে খুব ভালো হবে। সো প্যারেন্টদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে কোন বাচ্চা কোনটাতে ভালো সেটা ওই সময়ে ওটাকে আবিষ্কার করে তাকে ওই জায়গাগুলোকে ফ্যাসিলিটেট করা, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু এটা বোঝার জন্যে প্যারেন্টাল কিছু ব্যাপার স্যাপার আছে, যেটা নিয়ে আজকে হয়তো আমরা শেষে আপনাদেরকে একটু হলেও
মানে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো, বিশেষ করে ফাতিহা আয়াতের ক্ষেত্রে ওনার প্যারেন্টসরা কী ধরনের ভূমিকা রেখেছে, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের এই এপিসোডে। ক্রমান্বয়ে সামনের দিকে যাই, ওই বক্তব্যটার পরে এটা স্পার্ক করে গেল, লাইক তোমাকে সবাই সোশ্যাল মিডিয়াতে চেনা শুরু করলো, তারপরে কি হলো? সো আমার চিন্তা হলো যে ওকে, মাই অডিয়েন্স ইজ লাইক বাংলাদেশি পিপল অ্যান্ড আই এম নোন অ্যাজ ফাতিহা ফ্রম বাংলাদেশ, বাংলাদেশে একজন রিপ্রেজেন্টেটিভ আমি। সো আমি বাংলাদেশের এই মানে বিভিন্ন ইস্যুস নিয়ে আমি কেন মানে গ্লোবাল অডিয়েন্সের কাছে কেন আমি এটা অ্যাওয়ারনেস রেজ করি না। সো আমার এই মোস্টলি সব বক্তব্যই আমি বাংলাদেশকে রিলেট করে এনেছি কোনো না কোনোভাবে। তারপরে তুমি বিভিন্ন রকম ইন্টারভিউ করা শুরু করলে বোধহয়। সি আই অলওয়েজ ইন্টারভিউড লাইক very respected people, আপনার মতো, রাইট? আপনাকে যখন ইন্টারভিউ করলাম আপনাকে, তারপর সেই সময় আমি আর কয়েকটা বলি, শমুখ হাসান স্যার, তাকে ইন্টারভিউ করেছি। ইউএনডিপির তখনকার তুমি প্রথমবার আনিসুল হক স্যারকেও, আনিসুল হক ভাইকেও ইন্টারভিউ করেছো। জি, অনেককে ইন্টারভিউ করেছো আমি দেখেছি। হ্যাঁ, ইউএনডিপির তখনকার হেড, ইউএনএইচসিআর এর হেড অ্যাজ ওয়েল, মানে অনেক রেসপেক্টেড পারসনকে আমি ইন্টারভিউ করি, নট অনলি টু গেইন নলেজ for myself but also to spread that knowledge among others. এবং আমি সেই ইন্টারভিউর মাধ্যমেও কিন্তু আমি অনেক নেটওয়ার্কিং করতে পেরেছি। অনেকে মনে করে যে সারাদিন আমি খালি লেখাপড়া করি, আমি আমার অ্যাক্টিভিজম করি, বাট নো, আই ডু থিংস দ্যাট এভরি আদার কিড ডাজ, তাই না? আমি আমার ভাইয়ের সাথে খেলেই আমি পড়াশোনা করি। and you don't have any cocomelon memories. আমাদের বাচ্চারা এগুলো নিয়েই বড় হচ্ছে এবং ইন্টারেস্টিংলি ওদের বাংলা বলতে খুব সমস্যা হয় ছোটোবেলায়। ওরা ভালো ইংরেজি বলতে পারে। আমার বড় মেয়ের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেছে। প্রচুর মানে ট্যাব টাইম ছিল, স্ক্রিন টাইম ছিল, তো ইংরেজি অ্যাকসেন্ট খুবই ভালো, কিন্তু পরবর্তীতে এগুলোর খুব সাইড ইফেক্ট আছে। আমার মনে হয় যে এগুলোর ক্ষেত্রে আমাদের একটু সচেতন হওয়া দরকার, যে আসলে বাচ্চাদের যে ডোপামিন রিলিজ হয় ব্রেইন থেকে, ওরা কিন্তু আলটিমেটলি যেটাতে মজা পায় সেটাই বারবার ট্র্যাক করবে, এবং ওটা যদি আপনি দিতে না পারেন তখন ওরা অনেক ক্যাওয়াস করে। এবং আমরা প্যারেন্টসরা অনেক সময় এই ক্যাওয়াস থেকে নিজেদেরকে দূরে রাখার জন্য দিয়ে দিই যে ঠিক আছে, চা কর, ঠিক হয়ে যাবে, কালকে ঠিক হয়ে যাবে। ইনফ্যাক্ট এটা অনেক বড় ইম্প্যাক্ট তৈরি করে। উনি নিউজ দেখতো, ওনার বাবা মা সারাদিন বাসায় নিউজ দেখতো, এইটা ওর লাইফটাকে কীভাবে চেঞ্জ করে দিতে পারে। অ্যান্ড দ্য ফ্যাক্ট ইজ দ্যাট তুমি যে ম্যাথে এতটা ভালো, মানে আলাদা কোনো টেকনিকের মধ্যে দিয়ে গিয়ে ভালো বলে নাকি তুমি ন্যাচারালি এটা? দেখেন, আমাকে সবসময় শেখানো হয়েছে না ভেরি হলিস্টিক অ্যাপ্রোচ। যেরকমটা বললাম, আমার সামনে কোনো বই ছিল না, কোনো বই খুলে দিয়ে বলা হয়নি যে এখান থেকে এটা পড়ো। মানে my concentration was never on those big passages যে this is how you do a math or this is how you do that. আমার কখনো সেই বড় প্যাসেজের উপর মানে কনসেন্ট্রেশন ছিল না, যেহেতু like since I was more interested in hands-on and holistic approach, আমার ইন্টারেস্টটা সেখান থেকেই আসে, এবং যেহেতু আমি ইন্টারেস্ট পাই আমি তাড়াতাড়ি শিখি। Because the things that people don't enjoy, people never become good at them. Agreed. Right? You have to enjoy something in order to fully understand and appreciate that. So যেহেতু আমি মজা পাই in learning, I was able to learn quickly. So gradually তোমার সাকসেসগুলো একটু বলো, লাইক বাংলাদেশের সর্ববৃহৎ আইএসও সনদপ্রাপ্ত হোলসেল পোশাক ব্র্যান্ড ব্লু ড্রিমের 48টি পণ্যের দেশ ও দেশের বাইরে ডিপো, ডিলার ও শোরুম নিয়োগ চলছে। ব্যবসা করতে আজই রেজিস্ট্রেশন করুন। Okay, so United Nations আমি এখন পর্যন্ত 8 বার বক্তব্য রেখেছি আলহামদুলিল্লাহ, and besides the United Nations আমি বিভিন্ন কনফারেন্সে এবং বিভিন্ন ইভেন্টে অলসো বক্তব্য রেখেছি। ইউনাইটেড নেশনসের যদি ইভেন্টগুলো একটু জাস্ট সামারাইজ করতে চাই ইন ব্রিফ, আমি ইকোসক চেম্বারে বক্তব্য রেখেছি। আমি লাস্ট ইয়ার হিউম্যান রাইটস হিরো অ্যাওয়ার্ড রিসিভ করেছি, হিউম্যান রাইটস হিরো অ্যাওয়ার্ড 2023 from United Nations. Yeah, from the United Nations. এবং this was in the ইকোসক চেম্বার। এবং সেই ইভেন্টে আমি একটা প্যানেলের ডিসকাশনের পার্ট হই, সো আই অলসো ডেলিভার লাইক আ স্পিচ দেয়ার। এবং আমি যেরকমটা বললাম, মাই ফার্স্ট স্পিচ অ্যাট দ্য ইউনাইটেড নেশনস অন দি গার্ল চাইল্ড ডে, আমি ইউনাইটেড নেশনস ওয়াটার কনফারেন্স, দিস ওয়াজ অলসো লাস্ট ইয়ার, ইউনাইটেড নেশনস ওয়াটার কনফারেন্স 2023-তে আমি বক্তব্য রাখি অন হাউ বাংলাদেশ ইজ নট গেটিং দেয়ার রাইটফুল শেয়ার অফ দ্য জয়েন্ট রিভার্স। আমি বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক্স নিয়ে আমি ইউনাইটেড নেশনসে বক্তব্য রেখেছি এবং বলেছি যে আমাদের যে কমিউনিটি ক্লিনিক্স প্রথমে এস্টাবলিশ হয়েছে সেগুলোতে যে আমাদের we have a lack of resources, we don't have adequate doctors, nurses, medicines, equipment, tools whatsoever. সেটা নিয়ে আমি বক্তব্য রেখেছি, and this is just like a basic overview of United Nations এ কি বক্তব্য রেখেছি। At the same time আমি বিভিন্ন ইভেন্টে বক্তব্য রেখেছি, such as
a lot of the UNICEF events. যেহেতু ইউনিসেফের সাথে আমার ভালো কানেকশন ছিল, এখনো আছে। আমি ইউনিসেফ 2022 এর গেলায় বক্তব্য রেখেছি। আমি ইউনিসেফ ফর ইন্টারন্যাশনাল উমেন্স ডে তাদের একটা প্যানেল আমি হোস্ট করেছি। আমি ইউনিসেফ রমাদানের সময় তারা একটা ইফতারের ইভেন্ট করেছিল, সেখানে আমি একটা কোরআন তেলাওয়াত এবং একটা বক্তব্য রেখেছি ডিউরিং দ্যাট লাইক ইফতার ইভেন্ট। ইউনিসেফের সাথে আমার অনেক ভালো রিলেশন ছিল, এখনো আছে। সো ইউনিসেফের আমি অনেকগুলি প্রোগ্রাম করেছি। আমি কনকর্ডিয়া অ্যানুয়াল সামিট 2022 সেখানেও বক্তব্য রেখেছি। মজার কথা হচ্ছে যে the same day after finishing Concordia, I went to Women in Climate. Women in Climate is this other organization and they were holding an event. They were hosting an event. So ঠিক আমি Concordia শেষ করার মানে আমার বক্তব্য শেষ করার পর I think 30 minutes বসে মানে ওখানে বসে অন্যদের স্পিচ শুনছিলাম, and then আমি আর আব্বু বের হয়ে ঠিক আমরা Women in Climate এ চলে যাই. So that one day we had 2 events. আমার এটা এখনো মনে আছে because আমরা অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম, and it was like a very exciting day for me. So তুমি এই যে বক্তব্যগুলো রাখো, এগুলো রিসোর্স নিয়ে তো তোমার স্টাডি করতে হয়, রাইট? পরবর্তীতে গ্র্যাজুয়ালি যখন তুমি ক্লাইমেট নিয়ে পড়াশোনা করতে গেলা বা তুমি তোমার এজ থেকে যেগুলো জানার চেষ্টা করছো, এগুলো তোমার ইন্টারেস্ট গ্রো করেছে। আমার কাছে তো অলওয়েজ মনে হয় খুবই কেমন যেন একটা কটমট একটা সাবজেক্ট, এটা নিয়ে আই ডোন্ট ফাইন্ড এনি ইন্টারেস্ট। তোমার এতটা মজা লেগেছে? আমার অবশ্যই লেগেছে because I like to research and know more about the world. Like I said, আমি যে অ্যাস্ট্রোনট কেন হতে চাই because আমি এখনো পৃথিবী দেখিনি, পৃথিবীর সম্বন্ধে আমি এখনো কিছু জানি না, but I still want to see more about space. So I want to learn more about our world and how I can help. আমি সবসময় নিউজে একটা কথা শুনি যে our younger generation has to fix our planet before it's too late, এবং এটা মানে আমি শুনতে আমি চিন্তা করলাম যে কেন, why do we have to fix this, why is it too late? মানে এই why was a very important factor in my life. Why? I always wanted to know why this, why that. বাসায় সবসময় বিভিন্ন জিনিস নিয়ে কথা হয় during dinner time. যখন আমরা সবাই বসি, no devices allowed. That is rule number 1. Dinner time means no devices. তাহলে ডিনার টাইমে কি? তাহলে আমরা সবাই ডিনার টেবিলে বসে we talk about what's going on in the world. আমাদের যে মানে political affairs, international crises, wars, এরকম বিভিন্ন জিনিস নিয়ে টেবিলে কথা হয় এবং এভাবেই আমার also অনেক কিছু জানা। আব্বু আম্মু যখন বলে যে সো তোমার কালকে এবং পরশুদিন এই বক্তব্য আছে, সো তুমি মানে এই স্পিচ এই ইভেন্ট আছে, সো তুমি কি বলবা, তখন আমার I know my points, I know what I'm gonna say. So আমি বলি যে আমি এই নিয়ে কথা বলবো, না আব্বু বলে just wing it. আমাদের সবসময় this is like a phrase, just wing it. আব্বু বলে যে আচ্ছা আমি জানি তুমি ওখানে গিয়ে ভালো করবা, you talk a lot এমনিতেই, so just তুমি এখানে গিয়ে just like make sure you know what you're gonna say. আব্বুর কাছে বা আম্মুর কাছে আমি also like I give like a rehearsal, this is my speech, this is what I'm gonna say, or I have this event tomorrow, this is what I'm thinking of saying. সো তোমার লাইফে এখন পর্যন্ত এই 13 ইয়ার্সে কতগুলো অ্যাওয়ার্ড পাওয়া হলো? সো যেরকমটা বললাম, one of the most notable awards is the Human Rights Hero Award 2023 from the ECOSOC Chamber at the United Nations. এরপর আমি আমার 5th grade যখন শেষ করি তখন আমি President's Award যেটা বললাম, President's Award for Outstanding Academic Excellence Gold Certificate পাই। Jefferson Award দেওয়া হয়। It was this one. This was very... It was from your school also? No, this was... দাঁড়ান, এখানে দেখা আছে যে Jefferson Awards Multiplying Good. Multiplying Good হচ্ছে an organization. এটা একটু ক্যামেরায় ধরো, হ্যাঁ। Multiplying Good হচ্ছে একটা organization. Right. তাদের একটা প্রোগ্রাম হচ্ছে Jefferson Award, এবং Jefferson Awardটা দেওয়া হয় for public service and for people who do work for the community. এটা আমাকে দেয় Nickelodeon Our World Award থেকে। ওকে, মানে নিকোলোডিয়ান হচ্ছে প্যারামাউন্ট গ্লোবালের একটা সেপারেট চ্যানেল, এবং নিকোলোডিয়ানে বাচ্চাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করা হয়, এডুকেশনাল কন্টেন্ট, এন্টারটেইনমেন্ট কন্টেন্ট ওকে। সো নিকোলোডিয়ান থেকে এটা আমাকে দেওয়া হয়। তো তোমার কখনো এরকম প্রেশার লাগে না যে তুমি যে এই যে একটা কমিউনিটি ফেস হয়ে গেছো এত অল্প বয়সেই, এগুলো কখনো প্রেশার মনে হয় না তোমার কাছে, নাকি জাস্ট ইউ ডু এনজয় দিস? না, প্রেশার মনে হয় না, বিকজ আমি মনে করি যে if I continue my work and if my work makes other people happy and if they think যে I'm doing community service, তাহলে এমনিতেই like I will get awards. আমি অ্যাওয়ার্ডের জন্য কোনো কাজ করি না। These awards are only because of the work I do, and the work I do is solely from me and like my passion.
তোমার মাথায় কি কখনোই ছিল যে তুমি বাংলাদেশে এসে তোমার এডুকেশন বা বাংলাদেশে এসে সেটেল হবে, নাকি ইট ওয়াজ সাডেন ডিসিশন? এটা একটা মজার ঘটনা আছে। সো আমি ইউনাইটেড নেশনসে একবার বক্তব্য রেখেছিলাম on the oppression that Professor Muhammad Yunus that he faced from our previous government. Okay. এই বক্তব্যটা রেখেছিলাম solely because I thought it was my responsibility. Dr. Yunus does amazing work and yet he has been oppressed by our previous government. So আমি মানে এই বক্তব্যটা রাখি at the United Nations. এটা আমি বলেছি যে Professor Yunus has started an amazing initiative on behalf of Bangladesh, কিন্তু আমাদের previous government we've seen that they have oppressed him and like completely তাকে ধ্বংস করে দিয়েছে I guess. So আমি জাস্ট ইউনাইটেড নেশনসে এটা নিয়ে একটা বক্তব্য রাখি। সেই বক্তব্য আমি তাকে পাঠাইনি, কিন্তু তিনি এই বক্তব্যটা দেখেছেন। দেখার পর আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করেন, করে বলেন যে থ্যাংক ইউ ফর saying this at the United Nations. I think this was very necessary. এবং তারপর তার সাথে আমার পার্সোনালি দেখা হয় in New York. তিনি তখন like for a couple of days নিউ ইয়র্কে ছিলেন। সো বলেন যে আসো আমার সাথে দেখা করো। সো আমি I went to like greet him. এবং তার সাথে যে সেই মিটিং এর সময় তিনি আমাকে we were having a conversation এবং তিনি আমাকে বলেছিলেন যে if you want to work for Bangladesh তাহলে তুমি চিন্তা করো যে তুমি বাংলাদেশে আসো, বাংলাদেশে এসে কাজ করো। কারণ বাংলাদেশের জন্য নিউ ইয়র্কে বসে কাজ করাটা মানে it's kind of difficult. Right, বাংলাদেশে if I truly want to work on the field I have to be in Bangladesh. I have to এবং তিনি একটা কথা বলেছিলেন যে if you want to work for Bangladesh, work for the country from the country. এই ফ্রেজটা আমার এখনো মনে আছে because it was like very inspiring and motivating. I deeply appreciated and respected his words, কিন্তু আমাদের পারিবারিক decision up to then was যে না আমরা like বাংলাদেশে আপাতত আসবো না। রাইট, আমাদের সেই চিন্তাও ছিল না। আমরা এক বছর আগেও জানতাম না যে আজকে আমরা মানে এখন আমরা বাংলাদেশে থাকবো। অ্যারাউন্ড জুন মানে আমার পরিবার ডিসাইড করে যে না আমরা বাংলাদেশে আসি টু অ্যাকসেপ্ট দ্য রিভার্স ব্রেন ড্রেন আইডিয়া, এবং জুলাইয়ের 1 তারিখ আমরা বাংলাদেশে আসি বিফোর রেভলিউশন। ওকে, সো আপনাদের এটা মনে করার কোনো দরকার নেই যে বাংলাদেশের রেভলিউশন হয়ে গেছে এখন তারা এসছে, ব্যাপারটা এরকম ছিল না। ওকে, রিভার্স ব্রেন ড্রেন আইডিয়া এটা পুরো ডিফাই করে এবং বলে যে তুমি দেশের বাইরে যাও, হ্যাঁ, and finish your higher education, কিন্তু যখন টাইম আসবে, যখন তুমি তোমার ক্যারিয়ার শুরু করবা বা গঠন করবা, তখন বাংলাদেশে ফিরো। বাংলাদেশে ফিরে তোমার ক্যারিয়ার গঠন করো, তোমার প্রফেশনাল যে লাইফটা সেটা শুরু করো। So মানে I pretty much embraced his words and me and my family moved here on July 1st. It was truly big decision. Big decision. দেখেন, কিন্তু তার মানে ঠিক কয়েকদিন পর আমাদের এই জুলাই রেভলিউশন শুরু হয়ে গেল, এবং তার ঠিক কয়েকদিন পর প্রফেসর ইউনুস আমাদের দেশের চিফ অ্যাডভাইজার হলেন। সো ইট ওয়াজ one of the biggest coincidences in my life, because আমি যখন আসি তখন মানে আমাদের previous সরকার ক্ষমতায় ছিল, and none of us knew that this would happen. We came in সঙ্গে within like a month or so. Professor Yunus became our chief advisor. So it was like a big coincidence, এবং Alhamdulillah, like thanks to Allah যে আমি বাংলাদেশে এখন আছি এবং we've come because now there's a bigger scope to work for Bangladesh. যেহেতু I have that support from Professor Yunus, I know him, like I have personal communication with him, এবং since like I have a greater scope to work with him to develop our nation, মানে আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশে এসেছি। ঠিক কে বলেছে মনে নেই, but একজন বলেছিলেন যে moving doesn't change who you are, it changes the view outside your window. মানে আপনি দেশ বদলান, আপনি মানে যেখানে থাকছেন সেটা বদলান, কিন্তু সেটা আপনাকে বদলাবে না, সেটা আপনার জানালা থেকে যা দেখা যাচ্ছে শুধু সেটা বদলাবে। আমি বাংলাদেশে এসেছি, that doesn't mean আমার কোনো কিছু বন্ধ হয়ে গেছে। I can still do my activism, I can still continue my পড়াশোনা, I can still do everything. In fact, I have an advantage. আমি বাংলাদেশের জন্য আরো অনেক বেশি কাজ করতে পারবো। আমাদের এই জুলাই বিপ্লব যখন হয় তখন I was very inspired by all the youth যারা আমাদের দেশকে পুরো বদলে ফেলেছে। Right now on our social media, I think I'm focusing mainly on reforming Bangladesh. Reforming Bangladesh. Okay. Because it's a huge task. But I think with the help and support from not just our government, not just from top people, but also from citizens, আমরা এটা achieve করতে পারবো। আমরা তো already দেশই বদলে ফেলেছি, and the youth have already changed the country. আরো বদলাই।
বাংলাদেশের সর্ববৃহৎ আইএসও সনদপ্রাপ্ত হোলসেল পোশাক ব্র্যান্ড ব্লু ড্রিমের 48টি পণ্যের দেশ ও দেশের বাইরে ডিপো ডিলার ও শোরুম নিয়োগ চলছে। ব্যবসা করতে আজই রেজিস্ট্রেশন করুন। অসাধারণ। আপনারা শুধু বক্তব্যের একটা জায়গায় যদি একটু ব্রেনটাকে টিউন করেন আজকের এই পুরো স্টোরির, সেটা হচ্ছে আমাদের সারা জীবনেই স্বপ্ন থাকে একটা ভালো ডিগ্রি নিয়ে ভালো করে পড়াশোনা করে কীভাবে দেশের বাইরে চলে যাব। আমরা রাইট নাও দেশটাকে এমন জায়গায় নেওয়ার চেষ্টা করছি, এটা জার্নিটা শুরু হয়ে গেছে যেখানে আমাদের ছেলেমেয়েরা দেশে আসছে। আপনারা প্রফেসর আশিরের সেই ব্র্যান্ডিং বাংলাদেশটা দেখেছেন কিনা, আমি যখন এটা রেকর্ড করছি তার মাত্র একদিন আগে, গতকালকে এটা প্রচার করা হয়েছে। উনি জাপানে পড়াশোনা করেছেন, সো ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট। এবং তারপরে একটা সময় ডক্টর ইউনুস যখন নোবেল পুরস্কার পেলেন, ওনার সঙ্গে দেখা হয় এবং তিনি তাকে ইনভাইট করেন বাংলাদেশে আসার জন্য। এবং তিনি বাংলাদেশকে জাপানের সাথে কানেক্ট করে ট্রিমেন্ডাস কাজ করছেন বিগত 2 দশক ধরে। প্রফেসর আশিরকে যারা চেনেন তারা বুঝবেন, এরকম নীরবে নিভৃতে কিছু জেনারেশন তৈরি হচ্ছে যারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করছে এবং বাংলাদেশকে নিয়ে এত ডেসপারেটলি চিন্তা করছে। ফাতিহা আয়াত তাদের মধ্যে অন্যতম একজন। তাকে দেখে অনেক কিছু আমাদের শেখার আছে। বাট আমার পয়েন্টটা ছিল আরেকটা জায়গায়, যেটা খুবই আমাদের জায়গা থেকে, আমাদের বয়সের জায়গা থেকে খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ফাতিহা আয়াতের ফ্যামিলি কেমিস্ট্রিটা কী ছিল, যেটা তার বাবা মারা মেনটেন করেছেন অলওয়েজ। সো ওই জায়গাটায় আমরা একটু ফোকাস করতে চাই। আমরা এই মুহূর্তে অ্যাড করব ফাতিহা আয়াতের বাবাকে আমাদের স্ক্রিনে। প্রথমে আপনার নামটা একটু বলেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আফতাব আহমেদ। জি, আপনি প্রাউড ফিল করেন না ওকে নিয়ে? আসলে আমি তো ওর বেড়ে ওঠার সবচেয়ে বড় সাক্ষী। ওর সকাল এবং রাত আমার সঙ্গে শুরু হয় এবং শেষ হয়। প্রত্যেকটা বাবা মায়ের কিন্তু একটা প্ল্যান থাকে বাচ্চা দুনিয়াতে আসার আগে। এটা আল্লাহ হয়তো আমাদেরকে বাই ন্যাচারালি এটা গ্রো করান মাথার মধ্যে, আমার মেয়েটা বড় হয়ে এটা হবে ওটা হবে এভাবে বড় করব। আপনার কোনো প্ল্যান ছিল আজকের এই ফাতিহা আয়াতকে তৈরি করার পেছনে, নাকি ইট বিকামস ন্যাচারালি? সত্যি কথা বলতে গেলে বাবা হওয়ার স্বপ্ন ছেলেরা বিয়ে করার আগে থেকেই দেখে, এবং কিভাবে তার সন্তানকে বড় করবে এটা তার বিশ্ববিদ্যালয় জীবনে শুরু হয়। আমার ক্ষেত্রে তাই। আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন থেকেই এইসব নিয়ে ভাবতাম। আচ্ছা। সো গ্র্যাজুয়ালি নিজের ভিতরে যা কিছু ইনস্টল ছিল, অনেক কিছু পেয়েছি, অনেক কিছু পাইনি। সন্তানদের সেটুকু দেওয়ার চেষ্টা করেছি। খুব বেশি কিছু পেরেছি বলবো না। কোনো কিছু কি ইম্পোজিং ছিল? থাকে না, খুব ন্যাচারালি হতে পারে, টেকনিক্যালিও হতে পারে, একটু চাপিয়ে দেওয়া হতে পারে, এরকম কোনো কিছু ছিল? রাস্তা দেখিয়ে দেওয়াকে ইম্পোজিং বলা যায় কিনা আমি জানি না। আমি রাস্তা দেখিয়ে দিয়েছি সবসময়ই, এবং সেই রাস্তা আইদা সে নিয়েছে বা নেয় নাই। কিন্তু আমি যদি এমন প্যারেন্টস হতাম যে রাস্তাও দেখিয়ে দিব না, ওটা ইম্পোজিং হয়ে যাবে ভেবে, তাহলে সে কোনো রাস্তার সন্ধানই পেত না। সো রাস্তা দেখিয়ে দেওয়ার কাজটা আমি করেছি, আমি জানি না ওটা ইম্পোজিং কিনা। আমি কেন এই প্রশ্নটা করছি জানেন? উনি যখন আমাকে ফার্স্ট মেইলটা করে তখনই আমি বুঝে গিয়েছিলাম যে উনি ওনার সন্তানকে নিয়ে কি পরিমাণ ডেসপারেট, কি পরিমাণ সিরিয়াস, কি পরিমাণ এফোর্ট দিচ্ছেন। লাইক আপনার নিজেরও তো জব করতে হয়। আলহামদুলিল্লাহ যে আমার সেলফ এমপ্লয়মেন্ট, কারণ আমি ইউএসএতে ট্যাক্স প্রিপেয়ারার এবং ইমিগ্রেশন সার্ভিস প্রোভাইডার। সো আমার নিজের অফিস। সকালে অফিসে গিয়ে ক্লায়েন্টদের কাজের ফাঁকে আমার নিজের কাজ হচ্ছে টু প্রিপেয়ার অ্যান্ড টু ওয়ার্ক ফর ফাতিয়া। আর আমার অফিসে স্কেডিউল হইতেছে ফাতিয়ার স্কুল, যেদিন ওর স্কুল বন্ধ আমি বাসায়। সো এটা আমার ক্লায়েন্টদের জন্য খুব বিরক্তিকর, কারণ সেদিন তো তাদেরও ছুটি, তারা সেদিনই আমাকে খোঁজে। আমি বিকাল 5টার পরে বাসায়, তো তারা বিকাল 5টার পরেই আমাকে খোঁজে। সো আমি মনে হয় আমার 50% রেভিনিউ জেনারেট করতে পারি নাই লাস্ট 10 ইয়ার্সে, যেটা আমি যদি ফাতিয়াকে সময় না দিতাম করতে পারতাম। বাট এটাকে আমি দেখি ইনভেস্টমেন্ট হিসেবে। বাকি 50% আমি ইনভেস্ট করছি ফাতিয়ার পেছনে। ওয়াও, সুপার। আপনি ওর ইউনিকনেসটা বুঝলেন কিভাবে যে ও এই জায়গাগুলোতে ভালো করবে বা এভাবে করবে? কখনো আমাকে কোনো কিছুতে না বলে নাই। আমি যখন ওকে বলেছি যে তুমি আরজিকিউটির ইন্টারভিউ করো, ও বলে নাই যে না করবো না, ব্যাপারটা সেরকম। আমি যখন ওকে আসিফ নজরুলের ইন্টারভিউ করার জন্য তার গণপরিষদ বিতর্ক বইটা ওকে সাথে নিয়ে পড়েছি দুজনে মিলে, যে কারণ অনেক কিছু বুঝবে না আমি না বলে দিলে, ও আমাকে একবারও বলে নাই যে আই শ্যাল নট গো ফর ইট। এটা ওর ন্যাচারাল একদম না বলে না, ওইটা শিখিয়েছি ছোটবেলায় যে ইফ ইউ হ্যাভ টু সে নো, সে ইট ইন ইয়েস ফর্ম। আমি একটা কথা আপনাদেরকে বলি, আজকের এই এপিসোডটা অনেক বাবা মা দেখবেন, ইনক্লুডিং মি। আমি অ্যাডভাইস দিচ্ছি না, বিকজ আমারও অনেক ল্যাগ আছে প্যারেন্টিংয়ে। বিলিভ মি, স্কুলগুলোতে, ফ্যামিলিগুলোতে 2-3টা বিষয়ে খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত, একাডেমিক বইয়ের চাইতেও। প্যারেন্টিং আসলে কি হবে, বিয়ের আগে একটা বিষয় নিয়ে কথা বলা উচিত যে বিয়ের পরে কনজুগাল লাইফ কি হবে, সেটা নিয়ে আমাদের পড়াশোনা বা আমাদের একটা ভালো ধরনের ইনস্টিটিউশনাল গাইড থাকা উচিত। বিয়ের পরে সন্তান বড় করার ক্ষেত্রেও আমাদের একটা ইনস্টিটিউশনাল খুব সুন্দর গাইড থাকা উচিত। এই যে উনি যে প্ল্যানটা করেছেন যে নো বলবে না, নোকে ইয়েস ফর্মে বলাটা, এটা একটা বাচ্চার মাথায় ঢুকিয়ে দেওয়া, ইটস নট অ্যান ইজি জব। আমরা তো অলওয়েজ মায়ের ওপরই রাখি, ধূপধাপ চলতেছে, যেটা আমাদের ফ্যামিলিতে হয়েছে কিনা আমি তো চিন্তা করতে পারি না। শাসনের ক্ষেত্রে কি করতেন? জিজ্ঞেস করি যে আমি আমার ছোট ছেলে 2 বছর বয়স, ওকে জিজ্ঞেস করি আব্বু ইটস এ গুড থিং অর ব্যাড থিং। সে তো ব্যাড থিং করে ফেলেছে, সে তখন বুঝতে পারে ইটস এ ব্যাড থিং, তখন সে বলে ইটস এ ব্যাড থিং। সো আমি বলি উইল ইউ ডু ইট নেক্সট টাইম, চুপ করে থাকে। সো এই যে ওর মাথায় শিখিয়ে দিই, আমি ওকে বলি নেই করো না,
আমি জিজ্ঞেস করেছি ভালো না খারাপ। সো একই সঙ্গে সে জাজমেন্ট ডিসিশন মেকিং শিখতেছে এবং সে তখন বলতে পারতেছে এটা ব্যাড থিং। তো তখন আমি তাকে জিজ্ঞেস করি তুমি কি আবার করবা, তখন সে বুঝতে পারে যে আই শ্যাল নট ডু ইট अगेन। সো আপনার ব্রেনের একটা পার্টস ওদের জন্য অলওয়েজ এনগেজ থাকে, লাইক দিস ইজ ফর দেম, বিকজ আমরা তো আসলে বাচ্চাদেরকে আনি আলাদা করে চিন্তা করি না, এবং এটা করাটা কতটা জরুরি আসলে। আমার প্যারেন্টিং আমার প্রফেশন অ্যান্ড প্যাশন বোথ, কারণ আমি মনে করি যে আমি আসলে কাজ করার ফাঁকে ওদের সময় দিই না। হোয়াই ডোন্ট ইউ রাইট আ বুক? ওর কন্টেন্টের চাইতে আমাদের আপনার কাছ থেকে বই জরুরি বেশি। আমি ওদেরকে সময় দেওয়ার ফাঁকে কাজ করি। সো যে কারণে আমি ওই আমার ফুল টাইম প্যাশন প্রফেশন সব কিছু ওদেরকে বড় করা। আমি জানি না যে আমার জেনেটিক্যাল কিছু অসুস্থতার কারণে আমি কতদিন বাঁচবো। আই গেস আমার লাইফ স্প্যান খুব শর্ট। কেন এটা বলছেন? আমার বাবা এবং মা অনেক ধরনের অসুখে ভুগে খুব দ্রুত মারা গিয়েছেন এবং আমি স্থূল এবং আমার অনেক ধরনের অসুখ হওয়ার কথা। ওকে, সো আমি এইটাই ধরে রেখেছি আমার ছেলে মেয়ের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোটা আমি দেখে যেতে পারবো না। তো তারপর আমার মনের ভিতরে শান্তি হবে যদি আমি যতদিন বেঁচে থাকি ততদিন ওকে আমি অ্যাট টপ অফ এভরিথিং দেখতে পাই। সো ওইটাই আমার লাইফের you have already achieved it, bro. ওইটাই এবং you achieved it tremendously. I am truly jealous of you. এবং কারণ আমার নিজেরও দুটো মেয়ে আছে, আমি আপনার কাছ থেকে দোয়া চাই এবং সারা বাংলাদেশের মানুষের কাছ থেকে দোয়া চাই। বাবা হিসেবে আসলে এর চেয়ে বড় সফলতা কিছু হতে পারে না সন্তানদের সফলতা দেখা, বাট ইটস রিয়েলি টাফ জব। বিশেষ করে আমি নিজেকে, আপনি যখন বলছিলেন আমি আমার নিজেকে চিন্তা করছিলাম যে সারাদিনের এত হ্যাসেল পার করে তারপরে বাচ্চাদের ওইভাবে চিন্তা ভাবনা করাটা, লাইক একটা দুষ্টুমি করে একটা কিছু করে ফেলেছে, মাথা ঠান্ডা রেখে তখন তাকে গাইড করা, এটা আসলেই সহজ কোনো কাজ না। আমরা ভাবির কথাও বলতে চাই, সে আমার ডিপার্টমেন্টের জুনিয়র বোন, এবং আপনারা বিয়ে শাদীর পরে নিশ্চয়ই আপনাদের এই ডিসকাশনগুলো হয়েছিল যে বাচ্চাদের বড় করার ক্ষেত্রে, এবং এখানে মিউচুয়াল এগ্রিমেন্টও খুব ইম্পর্টেন্ট, কারণ মা একভাবে চাচ্ছে, বাবা একভাবে চাচ্ছে, তখন কিন্তু আলটিমেটলি হয় না জিনিসগুলো। সে যেহেতু বিডিয়াতে আসে না, এই জন্য আই এম দ্য ফেস অফ দ্য মাদার অফ ফাতিহা বলতে পারেন, বাট তার যে কন্ট্রিবিউশন ইজ 1000 টাইমস মোর দ্যান মি। ওকে, সেও কিন্তু নিউ ইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অফ এডুকেশনের এনরোল টিচার, কিন্তু সেও ফুল টাইম টিচিংয়ে না গিয়ে ওই প্রফেশনটা সে পার্ট টাইম করতো, বাকি সময় যেন বাচ্চাদের দিতে পারে। এবং শি ইজ মোর কোয়ালিফাইড দ্যান মি ইন এভরি অ্যাসপেক্টস। তারপরও সে এখনও পর্যন্ত ফুল টাইম হাউস ওয়াইফ। বাংলাদেশ আসার পর অনেক জায়গায় তার অনেক কিছুর অফার আছে, বাট আমারও যেমন আছে, বাট আমরা সেগুলোর চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আরও একটু সময় ওদেরকে দিব দেশে, তারপর আমরা প্রফেশনে যাব। বাংলাদেশ আসার পর কিন্তু এখন বেকার, বাট এই বেকার টাইম, এই টাইমটা এনজয় করছি যে কী করে ওদেরকে আর একটু সময় দিয়ে পরে কোথাও, অনেক জায়গায় কথা হয় কিন্তু কোথাও জয়েন করিনি। এটা তো আপনার গ্রেট ডিসিশন আপনার জায়গা থেকেও যে আপনি বাংলাদেশে আসার ব্যাপারে। এবং ফাতিহা যেটা বললো ওইটাই কি একমাত্র কারণ? আচ্ছা, আমার একটু ফাতিহা কিছু জিনিস মিস করে গেছে, আমি চাইছিলাম ও বলুক। আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়েন ফেব্রুয়ারি মাসে, তো আমি মার্চ মাসে বাংলাদেশে আসি। মার্চ মাসে বাংলাদেশে আসার পরে আমি আব্বুকে 1 মাস পাই, তারপর আব্বু মারা যান। আব্বু যখন মারা যান তখন আমার কিছু ফ্যামিলি প্রপার্টিজ আর কিছু ফ্যামিলি আদার ইস্যুস মিলিয়ে আমাকে আরও কিছুদিন দেশে থাকতে হয়, জুন মাস পর্যন্ত। তখন আমি আমার ওয়াইফের সঙ্গে আলাপ করি যে তাহলে তোমরাও কেন চলে আসতেছো না। তো ওর তো স্কুলিং শেষ হয়েছে ওখানে জুনের শেষে, সো শি হ্যাজ কমপ্লিটেড ক্লাস 7, গ্রেড 7 ওখানে। তারপরে ওই জুন মাসে গিয়ে আমরা সিদ্ধান্ত নেই যে আমি আর ইউএসএ যাব না এখন আপাতত, মানে ফুল টাইম থাকার জন্য। তারপরে ওরা জুলাইয়ের 1 তারিখে এখানে চলে আসে। সো ফেব্রুয়ারি টু জুন এই সময়টায় আমি মূলত ফাতিয়ার জন্য স্কুল দেখা, কোথায় করা যায় আইবি কারিকুলাম সম্পর্কে জানা, দেশে কোথায় বাসা নিলে ওর জন্য স্কুলটা কনভেনিয়েন্ট হয়, ফালাক কোথায় পড়বে, সেই বিষয়গুলো সব আমি এই 3-4 মাসে রেডি করি। ফালাকের বয়স কত? 2 বছর। only 2, so pre-schooling time. প্রি-স্কুলিং টাইম। তো যেহেতু ওকে ফুল টাইম হেফজও দিব, ফাতিয়ার মতো না, ফুল টাইম হেফজোর সঙ্গে আবার ফালাক কিন্তু ইউএস সিটিজেন, ফাতিয়া ইউএস সিটিজেন না। ফাতিয়া কখনো সিটিজেনশিপ নেয় নাই, ও নিবে না। কেন? এটা ওর ইচ্ছা যে ও উইল বি অনলি বাংলাদেশি সিটিজেন। সো ফালাকের ক্ষেত্রে জেনারেশন জি বলে একটা ব্যাপার আছে, জেনারেশন জি নিয়ে আমরা অনেক তুচ্ছতাচ্ছিল্য করতাম, কিন্তু সেই সুযোগটা আর নাই বিকজ অফ লাস্ট রেভলিউশন। এরা কি হয়ে বড় হচ্ছে এটা একটু চিন্তা করলে আমাদের গা শিউরে ওঠে। দিস পিপল আর রিয়েলি অসাম, এবং এদেরকে যদি আমরা প্রপারলি গাইড করতে পারি, এদের হাতে নিরাপদ বাংলাদেশ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। বাংলাদেশে আসার বিষয়টা বলছিলাম, তো তারপরেই আমরা ওই জুলাইতে চলে আসি, এবং জুলাইতে আসার পর অ্যাগেইন ইট ওয়াজ এ গুড ডিসিশন বিকজ সেপ্টেম্বর মাসের শেষের দিকে আমার শ্বশুর মারা যান। সো আমার ওয়াইফ বাংলাদেশে এসে 2-3 মাস তার বাবার খেদমত করতে পেরেছে, বাবাকে পাশে পেয়েছে। আমি দেশে এসে 2-3 মাস আমার বাবাকে পেয়েছি। সো ইটস অল ব্লেসিংস ফ্রম আল্লাহ। আমরা যদি না আসতাম তখন বাবাকে
দুজনেরই বাবাকে শেষ মুহূর্তে পেতাম না। সো তারপরে আমরা আবার উমরায় যাই, আমরা উমরা শেষ করে তখন ডিক্লেয়ার করি যে আমরা এখন বাংলাদেশে আমি যে ফেব্রুয়ারি থেকে দেশে আছি, ও যে জুলাই থেকে দেশে আছে, আমরা কিন্তু মিডিয়াতে এগুলো বলি নেই, কারণ ফ্যামিলি ওয়াজ ইন ক্রাইসিস। এটা আমাদের দুজনেরই বাবাই ছিল আমাদের পরিবারের আমব্রেলার মতো। আমার বাবা এবং আমার শ্বশুর দুজনই বন্ধু ছিলেন, পাকিস্তান এয়ারফোর্সে জব করেছেন একসঙ্গে, এবং তারা ওখানে 71-এ বন্দী ছিলেন একই সঙ্গে। বাংলাদেশের জন্য যুদ্ধ করতে আসার সময় তাদেরকে ওখানে বন্দি করা হয়। সো আমাদের ফ্যামিলিতে তাদের কন্ট্রিবিউশন এটা না বলি, তো যে কারণে ওই দুজনই ফিরে এসে বাবাকে যে শেষ সময় পেয়েছি এইটা আরও বেশি মোটিভেশনাল। এবং এরপরে আমরা ওমরা থেকে ফিরে এসে তারপর ডিক্লেয়ার করি যে উই আর ইন বাংলাদেশ। সো অনেকেই একটু ভুল বোঝে, ওই ওমরা করে আসার পরে ভিডিও দেওয়াতে বা মিডিয়া আসাতে মনে করে যে জাস্ট কেম ইন অক্টোবর। না, আসলে অসাধারণ একটা এপিসোড, এবং আমি মনে করি যে আজকের এই এপিসোডটা বাংলাদেশের অনেক ছেলেমেয়ের জন্য অনেক শিক্ষণীয় হবে। আর তোমার জন্য কোনো অ্যাডভাইস নাই, তোমার জন্য শুধু দোয়া একটাই কারণে, কারণ তুমি অনেক বেশি ম্যাচিউর তোমার এইজে থিঙ্কিংয়ের জায়গাটা থেকে, এবং আল্লাহ যাতে তোমাকে এই ম্যাচিউর থিঙ্কিং নিয়ে পৃথিবীতে শেষ দিন পর্যন্ত থাকার সুযোগ দেয়, এবং তোমার দ্বারা যাতে দেশ উপকৃত হয়, এই দোয়া লাখো কোটি মানুষের পক্ষ থেকে সবসময়ের জন্য। দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনার দর্শকদের জন্য শুভেচ্ছা। দর্শক, ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আজকে আমরা অসাধারণ একটা এপিসোড করলাম। ফাতিয়া আয়াতের বাংলাদেশের যে জার্নিটা শুরু হলো, সেই জার্নি ইউএসএ থাকা অবস্থায় যতটা প্রস্ফুটিত হয়েছে, বাংলাদেশে থাকা অবস্থায় সেটা যাতে আরও বেশি গ্লোরিফাই হয়, সেই দোয়া করে আমরা আজকের মতো এখানেই শেষ করছি। অনেক ভালো থাকুন, অসাধারণ একটি এপিসোড। আসসালামু আলাইকুম।